সংবিধান যদি চেঞ্জ হইতে পারে তাহলে এই জাতির সাথে সমঝোতা করে কেন ইপিএস সংশোধন হবে না? অনেক ছেলেপেলে ভাইসে ছিল, এর আগেও অনেকে 2 বছর ছিল, অনেকেরই রোস্টার কেন যায় নাই, এটার জবাব দিয়ে ফেসিলকে দিতে হবে। আমরা চাই সংশোধন, সংশোধন এবং সংশোধন। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এটা আমাদের সবারই জানা। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা আজকে এই ইপিএস লাইনে এসে আমাদের ভাইদেরকে আজকে 3 থেকে 4 বছর এই লাইনে অপেক্ষা করার পর ইস্যু না হওয়ার কারণে, ডিলেট হয়ে যাওয়ার কারণে আমার ভাইরা আজকে এখানে দাঁড়িয়েছে। আমি সম্মানিত প্রফেসরকে বলতে চাই, আপনাদেরকে, আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী না, আমরা আপনাদের ছাত্র। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আপনাদের বিরুদ্ধে নয়, আপনাদের সাথে সমঝোতা করে ইপিএস কে সংশোধন করার জন্য। ইপিএস কে সংশোধন করলে আমি যেমন এখানে 3 বছর অতিবাহিত করেছি, আমার ভাইয়েরা যেমন 3 বছর অতিবাহিত করেছে, আমার পরবর্তী আরো যারা কোমলমতি শিশুরা এখানে আসবে তারা যেন এই ট্র্যাপে না পড়ে তাদের জীবনের টার্নিং পয়েন্টটা শেষ করতে না হয়। এটা আমার জীবনের টার্নিং পয়েন্ট। এই পয়েন্টে এসে কেন আমি 3 থেকে 4 বছর এই লাইনে বসে থাকবো? এটা একটা ট্র্যাপ। আমি বলি, বাংলাদেশে বা কোনো রাষ্ট্রের যদি সংবিধান থাকে, প্রয়োজন মাফিক সংবিধানও চেঞ্জ হয়। আপনারা বলতেছেন এইচআইডির নিয়মের পরে কেটে চেঞ্জ করতে পারবে না। সংবিধান যদি চেঞ্জ হইতে পারে তাহলে এই জাতির সাথে সমঝোতা করে কেন ইপিএস সংশোধন হবে না? আমরা চাই আমাদের আর কোনো ভাই ডিলেট না হোক। আমরা চাই আমাদের কোনো ভাই 3 থেকে 4 বছর এই লাইনে অতিবাহিত করে তাদের ফ্যামিলি, পরিবার এবং রাষ্ট্রের কাছে সে অসম্মানিত না হোক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শরণাপন্ন হতে চাই। উনি একজন নোবেলজয়ী মানুষ। উনি আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন। উনি অবশ্যই প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন। আপনারা দেখতেছেন উনি ইদানিং বিভিন্ন দেশ সফর করতেছে এবং প্রবাসীরা হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধা। একজন প্রবাসী দেশ এবং পরিবারের জন্য একজন রেমিটেন্স যোদ্ধা আরো প্রয়োজন। এবং কোরিয়া হচ্ছে আমাদের দেশের একটি বড় খাত, যেখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকা বাংলাদেশে আসে। কেন এই খাতকে কেন আমরা বিচলিত হতে দেব? এই খাতকে কেন আমরা হারিয়ে যেতে দেব? আমরা ইপিএস কে হারিয়ে যেতে দিতে চাই না। আমরা চাই সংশোধন, সংশোধন এবং সংশোধন। আমরা জানি আমাদের সমস্যা কোথায়, প্রেসিডেন্ট জানে আমাদের সমস্যা কোথায়, কিন্তু কাজ করবে কে? সমাধানের জন্য কাজ করবে কে? কাজ করবে রোস্টার কর্মী, যারা আমরা কাজ করছি তারা, প্রেসিডেন্ট, এইচআরডি সবাই মিলে কাজ করতে হবে ইপিএস এর উন্নয়নের জন্য, ইপিএস এর ইস্যু বাড়ানোর জন্য। তো ইপিএস এর ইস্যু বাড়ানোর জন্য কি করতে হবে? আমাদের যে সিস্টেমটা আছে, মন গড়া সিস্টেম, অনেকে বলে গেছে কেন মন গড়া? আপনি বলেছেন আজকে যদি 4টা বিজ্ঞাপন দেন, যদি বলেন আমার এটা সিস্টেম, তো এই সিস্টেমের মধ্যে করে হাজার হাজার রোস্টার হবে। আমাদের ইস্যু না বানালে হাজার হাজার ছেলে পেলে ডিলিট হয়ে যাবে। তো এই মন গড়া সিস্টেম আর জবাবদিহিটা কে করবে? জবাবদিহিটা আমরা চাই ইপিএস এর সংস্কারমূলক কার্যক্রম এবং ইস্যু বিদ্রোহ বাংলাদেশ এম্বাসি, আমাদের এইচআরডি এবং আমাদের যারা এইখানে যারা রোস্টার কর্মী আছে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং আমাদের যে পরীক্ষা নীতি বা পরীক্ষার যে সিস্টেম আছে, আমাদের ইপিএস এর মাননীয় যারা ব্রসেলের যে কর্মকর্তা আছে, আমাদের বাংলাদেশিদের সবসময় বলে থাকে যে তাদের ভাষাগত দক্ষতার অভাব আছে। আপনারা কতটুকু পদক্ষেপ নিয়েছেন ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য? আপনারা একটা পরীক্ষা নিয়ন্ত্রণ করেন। পরীক্ষাতে একটা ছেলে যতটুকু, যে ছেলেটা 200-তে 200 পেয়েছে, যে ছেলেটা 140 পেয়েছে, দুটা ছেলের কি মেধা এক না? আপনি তো ওই 200-তে 200 পাওয়া ছেলেটাকে মূল্যায়ন করেন নাই কখনো। আর এই যে 22 সালের এতগুলো ছেলেপেলে রোস্টার ছিল, তাদের সিভি গুলো গিয়েছে মালিকদের কাছে। অনেক ছেলেপেলে ভাইসে ছিল, এর আগেও অনেকে 2 বছর ছিল, অনেকেরই রোস্টার কেন যায় নাই, এটার জবাব দিয়ে ফেসিলকে দিতে হবে। এইচআরডি যদি করোনার সময় রোস্টার বৃদ্ধি করতে পারে, তাহলে আমাদের ডিলিটকৃত 22 সাল এবং পরবর্তীতে যারা ডিলিট হবে তাদের রোস্টার বৃদ্ধি করে পর্যায়ক্রমে সিরিয়ালি আমাদের ইস্যু বাড়ানোর জন্য একটা সংস্কারমূলক কাজ হাতে নিতে হবে। এটা সকল রোস্টার কর্মীর বর্তমানের দাবি। আর এই দাবি যদি আজকে যদি সফল না হয়, ইপিএস কর্মীরা বড়